নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, তারেক জিয়া দেশে ফিরছেন, কি করবে আওয়ামী লীগ। কেন আমি এরকম একটা বিষয় বাছাই করলাম সেটা এই আলোচনা যখন এগোবে তখনই স্পষ্ট হবে। তবে সকলেই প্রায় জানেন, তবু জাস্ট বলি যে আজকে এই যে সোমবার, এই সোমবার বাংলাদেশের সবচেয়ে বড় খবর, যেটা একেবারে সকালবেলা বিবিসি বাংলার যে সাক্ষাৎকার তারেক জিয়ার, সেটা রবিবার রাতে তারা ঘোষণা দিয়েছিল যে সোমবার সকালে এই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচারিত হবে। এই প্রথম পর্ব আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছেন। সেখানে খুব বড় খবর হচ্ছে যে তারেক জিয়া নিজে মুখে বলেছেন যে তিনি খুব শিগগির দেশে ফিরছেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব অনেকেই বিভিন্ন সময় বলেছেন যে এই খুব শিগগিরই ফিরবেন। কখনো কেউ এমনও বলেছেন যে খুব বেশি হলে মাস তিনেক, কিন্তু বিষয়টি দুয়ে দুয়ে চার হচ্ছিল না। আজকে তারেক জিয়ার সাক্ষাৎকারের সবচেয়ে বড় খবর নিশ্চয়ই এটা যে তিনি স্বয়ং ঘোষণা করেছেন যে খুব দ্রুত তিনি দেশে ফিরে আসছেন। 17 বছর ধরে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন লন্ডনে, তো তিনি ফিরছেন, এটা বড় খবর। এবং সাক্ষাৎকারটা সম্পর্কে আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন একজন সাংবাদিক হিসেবে, যে খুব পরিপক্ক সাক্ষাৎকার। তারেক জিয়া রাজনীতিবিদ হিসেবে নিজেকে যে একটা উচ্চতায় স্থাপন করতে পেরেছেন 17 বছর বিদেশে থেকেও, সেটা কিন্তু এই সাক্ষাৎকারে স্পষ্ট। আমি জানি না যে তার যে প্রচারে যারা দায়িত্বে আছে, কোনো পেশাদার সংস্থা নিশ্চয়ই বিএনপির আছে, তারা আমি বলবো যে তারাও এর ব্যাপারে কৃতিত্ব তাদের প্রাপ্য, যে তারা নেতাকে খুব উপযুক্তভাবে গাইড করেছেন। উত্তরগুলি তিনি খুব গুরুত্বপূর্ণ অনেক কথা সেখানে আছে, কিন্তু যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে তিনি খুব মার্জিত ঢঙে কথা বলেছেন, উদ্ধত নন। কিন্তু তার সাক্ষাৎকারের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটা চিত্র পাওয়া যায়, যে চিত্রটা একেবারে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হন। আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় শেষ পর্যন্ত, তাহলে এটা ঠিক যে নির্বাচন হবে সেই নির্বাচন আরেকটা ভুয়ো নির্বাচনের মতনই হবে হয়তো। তার কারণ, একটা প্রধান রাজনৈতিক শক্তি যদি ময়দানে না থাকে, তার থেকে বড় ভুয়া বা নির্বাচনের নামে নির্বাচন সেটা আর কি হতে পারে। কিন্তু যদি তাই হয়, তাহলে বিএনপি যে সরকার গড়বে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তারেক জিয়া এই ব্যাপারে যে তিনি একজন যোগ্য ব্যক্তি, অর্থাৎ দেশকে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা যে তার আছে, তার যে তিনি যে নিজেকে প্রস্তুত করেছেন, তারও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আভাস আছে। সব মিলিয়ে আমি তারেক জিয়ার এই যে 17 বছর পর প্রথম সাক্ষাৎকার, আমি বলবো যে এই সাক্ষাৎকারে কিন্তু তারেক জিয়া নিজেকে অনেক কিছু প্রমাণ করেছেন এবং এই সাক্ষাৎকার কিন্তু বহু মানুষকে আকৃষ্ট করবে। সাক্ষাৎকারটি চমৎকার, এক কথায় এত মার্জিত ভাষায় কথা বলেছেন। কিন্তু আবারও আমি বলি, তারেক জিয়ার ভাষণের মধ্যে কিছু কথা আছে যেটা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কিছু অশনি সংকেত দিচ্ছে। সেই অশনি সংকেতটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে। আওয়ামী লীগ সম্পর্কে তারেক জিয়া তার যে ব্যক্তিগত অভিমত, এবং ধরেই নেওয়া যায় যে এটাই বিএনপির স্ট্যান্ড, সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে চান না। তিনি যদিও বলেছেন জনগণ চায় না, কিন্তু তিনি চান একথা তিনি বলেননি। তিনি বলেছেন জনগণ যাদের চায় না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। প্রথম যে প্রশ্নটি ছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কি উচিত না, এটা বাংলাদেশের খুব আলোচিত প্রশ্ন। যাদেরই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাদেরকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার, তাকেও বিবিসি বাংলা ইন্টারভিউ করেছে, তিনিও এই প্রশ্নের জবাবে বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, সে নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন তো উঠতেই পারে। তিনিও এটা স্বীকার করে নিয়েছেন।
তারেক জিয়াকে যখন এই প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কি উচিত না, সেখানে উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু ব্যক্তিগত কথা বলেছেন। তিনি বলেছেন যে 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি দেশ ছেড়েছিলাম, লন্ডনে চিকিৎসা করাতে এসেছিলাম। তখন আমি যে বাড়িটা রেখে এসেছিলাম, যে ঘরটা রেখে এসেছিলাম, সেই ঘরটা এখন নেই। যে ঘরে আমি এবং আমার ভাই বড় হয়েছি, যে ঘরে আমাদের সন্তানেরা বড় হয়েছে, যে ঘরে আমার বাবা মায়ের অসংখ্য স্মৃতি ছিল, সেগুলি সবই বিনষ্ট করা হয়েছে। আপনারা জানেন যে খালেদা জিয়া তিনি ক্যান্টনমেন্টের একটি বাড়িতে থাকতেন, যেটা তাকে সরকারই দিয়েছিল জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর। তারপর আওয়ামী লীগ সরকারের সময় সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। আওয়ামী লীগ যদিও বলে যে এটা আদালতের নির্দেশ, কিন্তু আদালতের নির্দেশ কিভাবে কার্যকর করা হবে আদালত সেটা বলে দেয় না। আদালত হয়তো বলেছিল যে ওই বাড়ি তাকে ছাড়তে হবে, কিন্তু যেভাবে তাকে ওই বাড়ি থেকে সরানো হয়েছিল সেটাও কিন্তু চরম নিন্দনীয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে এই রাজনীতির প্রতিহিংসা কখনোই কমা সবসময় থাকছে, কখনোই ফুল স্টপ পড়ছে না। ফলে আমরা জানি যে এর ধারাবাহিকতা চলবে। তারেক জিয়ার কথাতে কিন্তু এই বিষয়টি আছে, সেটা হচ্ছে যে বদলার রাজনীতিটা কিন্তু তিনি আজকে খুব স্পষ্ট করে দিয়েছেন, এবং খুব স্পষ্ট করে দিয়েছেন যে আওয়ামী লীগকে তিনি কিভাবে দেখবেন আগামী দিনে। এইটা এই সাক্ষাৎকারের একটা বড় দিক বলে আমার মনে হয়েছে, যে আওয়ামী লীগকে তিনি মাইনাস আওয়ামী লীগ একটা বাংলাদেশ তিনি কল্পনা করেন, এবং তিনি যদি এই সুযোগটা পান, মানে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে বাংলাদেশকে আওয়ামী মুক্ত করা এইটা হবে তার প্রধান এজেন্ডা। এই সাক্ষাৎকার আমি যা বলছি, আমি আপনাদের অনুগ্রহ করে বলবো যে আমার কথা ঠিক কিনা, বা আমি ভুল বুঝেছি কিনা, নাকি আমি সঠিক বুঝেছি, এটা আপনারা আরেকবার যদি সাক্ষাৎকারটি বিবিসি বাংলার সাক্ষাৎকারটি যদি পড়েন তাহলেই বুঝতে পারবেন যে তিনি কিন্তু এই একটি জায়গাতে প্রতিহিংসা জিঘাংসার যাবতীয় বার্তা তিনি দিয়ে রেখেছেন। তিনি যদিও বলেছেন যে এটা প্রতিহিংসা নয়, এটা আইনের শাসনের দৃষ্টান্ত, যে অপরাধ করলে সাজা পেতে হবে, কিন্তু খুব স্পষ্ট করে তিনি বলেছেন দল হিসেবেও আওয়ামী লীগকে পানিশমেন্ট দেওয়া দরকার। এই যে কথাটি, যেটা ইউনূস সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে একটা মামলা তৈরি করার চেষ্টা হচ্ছে, যে শুধু শেখ হাসিনার বিচার করলে হবে না, বিচার আওয়ামী লীগ দলেরও করতে হবে। অর্থাৎ তারা বলতে চাইছেন যে হাসিনা যে অপকর্ম করেছেন, যা তাদের অভিযোগ, যে সেগুলি সবই দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে। ফলে আওয়ামী লীগ দল, তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকুক, এইটা তারা চাইছেন না। এইখানে ইউনূস সরকারের ভাবনা এবং তারেক জিয়ার ভাবনা খুব সুন্দর মিল আছে, এবং তারেক জিয়া এটা স্পষ্ট করে দিয়েছেন যে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ এটা কোনো নতুন কথা নয়। প্রধান প্রতিপক্ষকে নিকেশ করা তার আগামী দিনের অন্যতম এজেন্ডা হতে যাচ্ছে, যদি তিনি এই সুযোগটি পান। এবং এখন যা পরিস্থিতি, আওয়ামী লীগ মুক্ত নির্বাচন যদি হয়, তাহলে তো এর জন্য কোনো গণক ঠাকুরের মানে কথা শোনার প্রয়োজন পড়ে না, কোনো রাজনীতির বোদ্ধা হওয়ার দরকার নেই। একটা শিশুও বোঝে, দুধের শিশুও বুঝবে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি করবে, এইটা আওয়ামী লীগকে ভাবতে হবে। আমি জানি না, শেখ হাসিনা আবার কয়েকদিন পর, সম্ভবত মানে 11ই অক্টোবর, তিনি তার ফেসবুকে যে ভাষণ দেন, দায় মুক্তি অনুষ্ঠান, সেখানে তিনি আবার লাইভে আসবেন। সেদিন তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন কিনা আমি জানি না। এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারিভাবে তাদের কোনো প্রতিক্রিয়া দেয়নি। তারেক জিয়ার সাক্ষাৎকার সকালবেলা প্রচার করেছে বিবিসি। আমার কিন্তু মনে হয় যে বক্তব্য বার্তা খুব স্পষ্ট, অর্থাৎ ময়দানে তিনি আওয়ামী লীগকে শুধুমাত্র যে নির্বাচনে অংশ নিতে দিতে চান না তাই শুধু নয়, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকুক বা সেই দলের লোকেরা তাদের সমর্থক থাকুক, এটা তারেক জিয়া চান না। এ কথা কখনো খালেদা জিয়া এত স্পষ্ট করে বলেননি, এ কথা মোহাম্মদ ইউনূস কখনো এত স্পষ্ট করে বলেননি, কোনো নেতা এই কথা কখনো স্পষ্ট করে বলেননি যা তারেক জিয়া বলেছেন। খুব
আবারও আমি বলি খুব মার্জিত ভাষায় বলেছেন। আমি এর জন্য তারেক জিয়াকে একটা কৃতিত্ব দেব যে বাংলাদেশের রাজনীতিবিদদের অধিকাংশের মধ্যে যে একটা অতি আক্রমণাত্মক মেজাজ কাজ করে, সেই জায়গা থেকে কিন্তু তিনি নিজেকে উত্তরণ করেছেন। নিশ্চয়ই তাকে যারা গাইড করছেন, তার যারা প্রেসের বিষয়টি দেখেন, তারা নিশ্চয়ই তাকে এই বিষয়ে উপযুক্ত পরামর্শই দিয়েছেন। আমি এই বিষয়টিকে স্বাগত জানাই যে তিনি মার্জিত ভাষায় যা বলার বলেছেন। কিন্তু এটাই আমি বলতে চাইছি যে তার এই মার্জিত ভাষায় কথার মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশের কিন্তু একটা রক্তক্ষয়ী পরিস্থিতির আশঙ্কা তার এই বক্তব্যের মধ্যে আছে, বার্তা আছে, অর্থাৎ নো আওয়ামী লীগ। তাহলে তারেক জিয়া ক্ষমতায় এলে পরে যদি আওয়ামী লীগ নিকেশ, এই বার্তাই যদি তার তরফে স্পষ্ট হয়ে থাকে, স্বভাবতই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগের দিকে, যে যারা মুক্তিযুদ্ধের সংগঠক পার্টি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন এবং যারা বলেন যে বাংলাদেশের গ্রামে গঞ্জে অলি গলি সর্বত্র তাদের সংগঠন আছে, এটা কোনো অতিরঞ্জিত দাবি নয়, সমর্থক আছে, এটা কোনো অতিরঞ্জিত দাবি নয়। এবং এমন একটা সময় তারেক জিয়া বাংলাদেশে ফিরতে যাচ্ছেন যখন বাংলাদেশের মাঠে ময়দানে, এমনকি খোদ ঢাকায়, আওয়ামী লীগ কিন্তু তাদের অস্তিত্ব প্রমাণ দিচ্ছে, জাহির করছে। তারা মিটিং মিছিল এবং দিন দিন তাদের মিটিং মিছিলে বড় ধরনের সমাবেশ হচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী সরকারকে রিপোর্ট দিয়েছে। সরকার ওপর থেকে নানানভাবে চাপ তৈরি করছে যে আওয়ামী লীগ যাতে এগুলো করতে না পারে। কি করে তারা এত ঝটিকা মিছিল করছে, কেন তাদের সমাবেশে এত মানুষ জড়ো হতে পারছেন। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা নিম্ন আদালতের বিচারকদের দিকেও খানিকটা আঙুল তুলেছেন যে তারা জামিন দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাদের, জামিন আটকানো যাচ্ছে না। অর্থাৎ সরকারের এজেন্ডার মধ্যে আছে যে আওয়ামী লীগকে দমন করো। অন্যদিকে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রবলভাবে ময়দানে সক্রিয় হয়ে উঠছে এবং আমি এর কৃতিত্ব আবার দেব। আমি বোধহয় এই নিয়ে অতীতে অন্তত 10-12টা ভিডিওতে আমি বলেছি, ইদানিং বাংলাদেশের অনেক যারা ইউটিউবার তারাও এই কথা বলছেন যে শেখ হাসিনা কিন্তু একটা মিরাকল করেছেন। এই পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু দলকে অনেকটা এগিয়ে এনেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আওয়ামী লীগের এই পরিণতির জন্যে শেখ হাসিনাকে যদি দায়ী করা হয়, তাহলে আবার এই দলকে যেভাবে তিনি ফিরিয়ে আনছেন ময়দানে, দিল্লিতে বসে, দূরে বসে, এটাও কিন্তু অভাবনীয়। এবং এই কাজটা তারেক জিয়াকেও কখনো করতে হয়নি। তারেক জিয়া ভাষণ দিয়েছেন ভার্চুয়াল মাধ্যমে, শেখ হাসিনা কথা বলেছেন। মানে একেবারে গ্রাসরুটের অলি গলির সাধারণ মানুষ, আওয়ামী লীগের কর্মী, তাদের সঙ্গে তিনি নিয়মিত কথা বলছেন। শত শত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তিনি তার মিটিং সম্পন্ন করেছেন এবং নিয়মিত তাদের সঙ্গে তিনি কথা বলেন। দিনে অন্তত 5 থেকে 7টা গ্রুপের সঙ্গে তিনি কথা বলেন, যেখানে কয়েকশো করে মেম্বার আছেন, আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন। তাদের সঙ্গে কথা বলেন, তারা অনেকে ব্যক্তিগতভাবে তার সঙ্গে ইন্টারাকশন হয়, তিনি জানতে চান কোন এলাকার, এবং নানান ধরনের খুব ইন্টারেস্টিং। এবং এটা এই উপমহাদেশে কিন্তু এর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত এখনো পর্যন্ত নেই। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই যে ক্ষমতাহীন 13-14 মাস, এই 13-14 মাসের মধ্যে গত 2-2.5 মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা জাগরণ হয়েছে। পূর্ণ মাত্রায় তারা ফিরতে পারেনি, এ কথা ঠিক। নেতারা ফিরতে পারেননি, হাসিনা ফিরতে পারেননি। কখনো কখনো এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ এমন একটা কাণ্ড করতে চাইছে, ক্যাপচার ঢাকা, এই ধরনের একটা কথাও দলের মধ্যে আছে। ইনফ্যাক্ট হাসিনা একাধিকবার এই ধরনের কিছু কথাবার্তাও বলেছেন এবং দল হয়তো সেই রকম কিছু ভাবনা চিন্তাও করছে যে কোনো একটা এরকম পরিস্থিতি তৈরি করলে হাসিনাও দেশে ফিরে যাবেন। কিন্তু আজকে তারেক জিয়ার এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার পড়লে আওয়ামী লীগের নেতাদের কিন্তু আর কোনো ভাবনা চিন্তার অবকাশ আছে বলে আমার মনে হয় না।
যদি তারা দলকে রক্ষা করতে চান, যদি তারা নিজেদেরকে রক্ষা করতে চান, যদি তারা তাদের রাজনীতি রক্ষা করতে চান, যদি তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে চান, যদি তারা শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষা করতে চান, যা চান তার জন্যে কিন্তু তাদের এই মুহূর্তে একেবারে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না রেখে খুব কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই মুহূর্তে তারা যদি সাহস সঞ্চয় করে কঠিন কঠোর সিদ্ধান্তটি নিতে না পারেন, তাহলে কিন্তু আগামী দিন তাদের জন্য আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। আমি অন্তত এই সাক্ষাৎকার পড়ে এটাই বুঝেছি যে তারেক জিয়া তার পরিবারের ওপর যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলি আওয়ামী লীগ আমলে হয়েছে, শেখ হাসিনা করেছেন, সেগুলি কত সত্য কত মিথ্যা আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তিনি এর বদলা নেবেন। অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি যে নিপীড়িত শোষিত হয়েছেন বলে অভিযোগ করছিলেন, তার বদলা তিনি নেবেন। তার মার জেলে আটকে রাখা, তাকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি না দেওয়া, তিনি অসুস্থ হয়ে পড়া, তারপরেও তাকে মুক্তি না দেওয়া, এই সব কিছুর বদলা কিন্তু তিনি নেবেন প্রধানমন্ত্রী হলে পরে। তাতে আওয়ামী লীগের সঙ্গে যদি সংঘাত বাঁধে, শত শত মানুষের মৃত্যু এড়ানো কঠিন হবে। কারণ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নানান সময় বোঝা গেছে যে যদি সত্যি একটা রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেটা আটকানোর মতন ক্ষমতা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলির নেই। না আছে তাদের সেই সংখ্যা, না আছে তাদের সেই পেশাদারিত্ব। এটার মধ্যে কোনো অপরাধ বা অন্যায় আমি বলবো না। তৃতীয় দুনিয়ার বাহিনীগুলির এরকমই অবস্থা। ভারতেও যে বাহিনীগুলি একেবারে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দেয় সব ক্ষেত্রে, তাও নয়। আমি এটা কোনো সমালোচনা করছি না, আমি বাস্তবটা বলছি যে সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি আটকাতে পারবে না যদি রাজনৈতিক গৃহযুদ্ধ বেড়ে যায়। ফলে মুখোমুখি লড়াইটা যদি নির্বাচনের আগে শুরু না করা যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্যে অনেক গুরুতর দিন, অনেক খারাপ দিন, অনেক অন্ধকারময় দিন তাদের জন্য অপেক্ষা করছে। ফলে এই মুহূর্তে আওয়ামী লীগের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা কি করবে। তারা কি তারেক জিয়ার এই কথার জবাব দেবে, এবং এই জবাব দেওয়ার জন্য কি তারা ময়দানে নামবে, কতটা সক্রিয়ভাবে নামবে, বা তারেক জিয়া যেদিন ঢাকায় নামবেন সেদিন আওয়ামী লীগ কি করবে। কারণ তারেক জিয়া কিন্তু এই ঘোষণা দিয়েই বাংলাদেশে ফিরছেন যে নো হাসিনা, নো আওয়ামী লীগ, এরকম একটা বাংলাদেশ তিনি কল্পনা করেন। যা তিনি কল্পনা করেন, যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি সেটা বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। আমাকে আওয়ামী লীগের একজন নেতা 1 বছর আগে বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের কর্ণধার, ফলে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু আমরা যদি এই লড়াইয়ে সফল না হই, আমরা যদি ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ হবে যেদিন তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবেন। আমার আজকে সেই নেতার কথা বারবার মনে হচ্ছে, এবং তিনিও একটা কথা বলেছিলেন যে এর জন্য আমাদেরকে অনেক ঝুঁকি নিতে হবে, অনেক চ্যালেঞ্জ নিতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষার ব্যাপার আছে। আমরা 15-16 বছর ক্ষমতায় ছিলাম, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক পার্টি, ফলে আমাদের দায় দায়িত্ব অনেক বেশি। ফলে কি দল সিদ্ধান্ত নেবে আমরা জানি না, কিন্তু তিনি বলেছিলেন যে ঝুঁকি আমাদের নিতেই হবে। আমি জানি না আওয়ামী লীগের নেতারা কি ধরনের কি সিদ্ধান্ত করছেন, কারণ এটাও তো ঠিক যে জেনে বুঝে কেই বা আগুনে ঝাঁপ দিতে যাবে বা হায়নার মুখের সামনে হাজির হবে। কিন্তু রাজনীতিতে কখনো কখনো এই রকম পরিস্থিতি মোকাবিলা করার যে সম্ভাবনা তৈরি হয়, তখন কঠিন কঠোর সিদ্ধান্ত বোধহয় নিতে হয়। আজকের বাংলাদেশের যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য, এই পরিস্থিতি কিন্তু অতীতে তারা যখনই রাজনৈতিক সংকটের মুখে পড়েছে, অতীতে কিন্তু এই পরিস্থিতি ছিল না যে পরিস্থিতিটা এখন আছে। যেমন এই যে যখন আমি ভিডিও করছি, আজকে বিকেলেই বাংলাদেশের মিডিয়াতে একটা বড় খবর আছে যে দীপু মনি, যিনি একসময় বিদেশমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, নারী সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন শেষ মন্ত্রিসভায়, তিনি আজকে আদালতে বিচারকের কাছে বলেছেন যে আমার ব্রেনের পরীক্ষা করানো দরকার, আমার শরীর অত্যন্ত খারাপ, কিন্তু আমাকে কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা কি মরে গিয়ে তারপর প্রমাণ করব যে আমরা অসুস্থ?
এবং সম্প্রতি একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক মন্ত্রী, তিনি জেল হেফাজতে থাকাকালীন ঢাকা মেডিকেল কলেজে মারা গিয়েছেন। তার মৃত্যুর ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে যে তাকে আদৌ কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। ফলে এই যে পরিস্থিতি, অর্থাৎ যারা জেলে আছেন তারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, কদিন বেঁচে থাকবেন সেটা কেউ জানে না। সবাইকে গুলি করে মারা হবে তাও নয়, হয়তো কোনো জেল হত্যা হবে না, কিন্তু এগুলোও তো এক ধরনের জেল হত্যা। আপনি যদি তাকে চিকিৎসা না দেন, ওষুধ না দেন, তাহলেও তো তিনি মারা যাবেন, সেটাও তো একটা জেল হত্যা। সেদিক থেকে বলতে গেলে পরে বাংলাদেশে খুব নিয়মিত জেল হত্যা হচ্ছে বা জেল হত্যার প্লট রোজ তৈরি হচ্ছে। স্বভাবতই এই মুহূর্তে আওয়ামী লীগকে কিন্তু অনেক কঠোর সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। তারেক জিয়ার এই সাক্ষাৎকার আমি বলবো আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় সুযোগও হতে পারে। তারেক জিয়া কিন্তু খুব ওপেন তাস খেলেছেন। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তার অভিমত, যে অভিমতটা বিএনপির অন্য নেতাদের থেকে সম্পূর্ণ আলাদা। বিএনপির দেশে রাজনীতি যারা করছেনও, তারা বারে বারে বলছিলেন যে কোনো দলকে তারা নিষিদ্ধ করার সমর্থন করেন না, সবাইকে নিয়ে নির্বাচন করা তারা পক্ষপাতী। কিন্তু তারেক জিয়া, যিনি এই মুহূর্তে কার্যত 1 নম্বর নেতা, তিনি কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন যে ইউনূসের সঙ্গে তিনি একমত। ইউনূস সরকারের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন রাজনীতিতেই আওয়ামী লীগের কোনো স্থান থাকা উচিত নয়। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, আমার ব্যাখ্যার সঙ্গে সহমত কিনা এই ভিডিওতে মতামত দেবেন। আপনাদের সবাইকে এই জন্য স্বাগত জানাই এবং অনুরোধ করি আপনারা আপনাদের মতামত দেবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।